ওরা ওয়াশরুম থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল বসার ঘরের দিকে। বেগুনি রঙের শাড়ির আঁচল দুলে উঠল পিছনে, খোলা চুল উড়ল মুখের দুই পাশে, পা দুটো যেন মাটিতে টেকেই না, একরকম ভেসে ভেসে চলে গেল সে ড্রয়িং রুমে। চকলেট আর তার সবচেয়ে প্রিয় খাবার। ড্রয়িং রুমে পৌঁছাতেই চোখ ছানাবড়া করে থমকে দাঁড়ালো ওরা। ঘরের মাঝখানে তিনজন ডেলিভারি বয় একটার পর একটা চকলেটের বক্স নামাচ্ছে। সোফার এক পাশে, টেবিলের ওপর, এমনকি নিচে পর্যন্ত জায়গা নেই প্রায়। বক্সের গায়ে রঙিন ফিতা বাঁধা, কোনোটা গোলাপি, কোনোটা নীল, কোথাও লেখা ফর হামিংবার্ড। ওরা হা করে তাকিয়ে আছে। বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। একটা চকলেট চেয়েছিল সে শুধু। আরিশ জানে ওরা হাজারটা কখনোই চাইবে না, বললেও হয়তো খাবে না, তাই বলেনি কিছু, সারপ্রাইজ দিয়েছে। কিন্তু ওরার একটুকু চাওয়া যেন আরিশের কাছে ছিল একটা মহাকাব্য। আরিশ ঠিক এমনই, ওরার চাওয়া কখনো ছোট হয়ে যায় না তার কাছে। সে জানে বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে ওরা যতই মুখে রাগারাগি করুক, তার ভেতরে একটা কোমল পাখি বসে আছে। সে পাখিটার জন্য একটুখানি আনন্দ মানে আরিশের কাছে শতগুণ বেশি আনন্দ দেয়া। ওরা ধীরে ধীরে এগিয়ে গেল টেবিলের কাছে। একটা বক্স তুলে নিল হাতে, খুলে দেখল ভেতরে হ্যান্ডমেড চকলেট আর প্রিয় কফি ফ্লেভারের গন্ধ উঠে এলো। হঠাৎ খেয়াল হলো ওরার, আরিশ তাকে ডেলিভারি বয়দের কাছাকাছি যেতে মানা করেছিল। ওরা ধীর পায়ে হাতের চকলেট বক্সটা রেখে সিঁড়িতে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে সব কিছু দেখছে। এর মধ্যে আরিশ বেরিয়ে এলো ঘর থেকে। ওরাকে ওভাবে সিঁড়িতে দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে দেখে মুচকি হাসল। যাক, আগের ওরাকে খুঁজে পাচ্ছে সে। পেছন থেকে হেঁটে এসে আরিশ বলল, চলো চকলেট দেখবে। ওরা মুচকি হাসল। আরিশ তার হাত ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। যে মানুষটার মনে ওরার জন্য এতটা ভালোবাসা, তার একটু আধটু পাগলামি সহ্য করা যায় বলেই আজ ওরা বাধ্যমের মতো সিঁড়িতে দাঁড়িয়েছিল। আরিশ ওরাকে নিয়ে এগিয়ে এসে এক ঝলক চোখ বুলিয়ে নিল পুরো ঘরে ছড়িয়ে থাকা চকলেটের বক্সগুলোর দিকে। তারপর ঠোঁটে একটা প্রশান্ত হাসি নিয়ে ডেলিভারি বয়দের দিকে তাকে বলল, টেবিলের ওপর রাখুন, আর যেগুলো জায়গা পাচ্ছেন না সেগুলো সোফার সামনে মেঝেতে সাজিয়ে দিন। সাবধানে, এগুলো কিন্তু আমার স্ত্রীর জন্য। একটু থেমে আবার বলল, আর একটা কথা, একটা বক্সে যেন উল্টে না পড়ে। ডেলিভারি বয়রা হেসে ফেলল, ঠিক আছে স্যার। আর ওরা তখন দাঁড়িয়ে, চোখে অবিশ্বাস, মনে একরাশ ধরা না পড়া ভালোবাসা। এখনো বুঝলে না আমি কেমন বর? ওরা চোখ নামিয়ে হেসে ফেলল, আপনি বর না, আপনি একটা পাগল। তোমার পাগল, এইটুকু মনে রাখলেই হবে। ওরা কিছু বলল না, শুধু গিয়ে দাঁড়িয়ে পড়ল আরিশের গায়ের সঙ্গে হেলান দিয়ে। চকলেটের ঘ্রাণে মিশে থাকলো ভালোবাসার অদৃশ্য সুবাস। আরিশ ওরার মুখে এক টুকরো চকলেট তুলে দিল। ওরা ইশারায় বোঝালো ঘরে গিয়ে খাবে। আরিশ কথা শুনল না, ওরার গালে চকলেট লাগিয়ে দিল। ঠোঁটে দিতে গেলে ওরা খপ করে চকলেটটুকু খেয়ে ফেলল। এর মধ্যে ডেলিভারি ম্যানরা চলে গেছে। পুরো ড্রয়িং রুমে শুধু ওরা, আরিশ আর চকলেট। ঠোঁটে গালে চকলেট লেগে গেছে, মুছে দিন। ওরার কথার মানে বুঝতে পারল না আরিশ, কারণ ওরা নিজেই তো মুছে নিতে পারত। আরিশকে বলল কেন? ওরা মিটিমিটি হাসছে। আরিশের ঠোঁটের কোনো হাসি ফুটল। বড্ড দুষ্ট হয়ে গেছে হামিংবার্ড, বাট আমার থেকে বেশি না। ওরা কিছু না বলেই ধীরে মুখটা এগিয়ে দিল আরিশের দিকে। তার ঠোঁটে লেগে থাকা হালকা চকলেটের ছোপ চোখে পড়তে আরিশ নিঃশব্দে সামান্য ঝুঁকে এলো। আরিশ ধীরে, খুবই ধীরে তার মুখ নামিয়ে আনলো ওরা ঠোঁটের কাছে। কোনো শব্দ হয়নি, কেবল নিঃশ্বাসের হালকা কাঁপুনি ছিল। সে এমনভাবে সেই মিষ্টি চিহ্নটুকু সরিয়ে দিল যেন তার স্পর্শের বদলে অনুভবটাই বলছিল সব কথা। ঠোঁট ছুঁয়ে যায়নি পুরোটাই, কিন্তু ওরা হৃদয়টা ধুকপুক করে উঠল তাকে ছুঁয়ে যাওয়া এই মুহূর্তের গোপন ইশারায়। ওরার গালটা লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু সে চোখ সরালো না,
ভালোবাসা কখনো কখনো শব্দের চেয়ে স্পর্শহীন ইঙ্গিতেই বেশি বলে ফেলে সব। কিয়ৎক্ষণ বাদে ওরা ইশারায় বোঝালো গালে চকলেট লেগে আছে, একইভাবে সেগুলো। আরিশ তার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি হয়তো ভুলে গেছো ছোট্ট পাখি, তোমার বর কতটা রোমান্টিক। এসব বিষয়ে আমাকে কিছু বলার দরকার পড়বে না তোমার। মোটেও না জনাব খান। ওরার দুষ্টুমিগুলো ভীষণ উপভোগ করছে আরিশ। ডেলিভারি বয়রা চকলেটের বক্স সাজিয়ে বেরিয়ে যেতে না যেতেই ড্রয়িং রুমের দিকে এলো তালহা। ওর হাতে একটা কাপ ছিল, সম্ভবত চা খেতে নিচে নেমেছিল। ঘরে ঢুকে চকলেটের পাহাড় দেখে থমকে গেল সে। আরিশ তখন ওরার গালের চকলেটগুলো সরাতেই যাচ্ছিল। আচমকা তালহার আগমনে অপ্রস্তুত হয়ে গেল তারা। তালহা অবশ্য কিছু বুঝতে না পারার ভান করে বলল, আরে এত চকলেট, এখানে কি বিয়ের গিফট প্যাকিং করা হচ্ছে নাকি? একটু থেমে গলা ছড়িয়ে উঠল তালহা, ভাইয়া এতগুলো চকলেট কি শুধু ভাবি মায়ের জন্য? আরিশ এসে বলল, ওরা যদি তোমাদেরকেও দেয় তাহলে ভাগ পেতে পারো। ওরাও মিটিমিটি হাসছে। আরিশ যে মজাও করতে পারে তা আজ প্রথম দেখল সে। পেছন থেকে সাবিহা এলো সালোয়ার কামিজ পরনে, ঘুম ঘুম চোখে। তার চোখ চকলেটের দিকে যেতেই কপালে হাত রেখে বলল, ওয়াও, বউকে খুশি করতে গিয়ে চকলেটের কোম্পানি সাপ্লাই করে এনেছে। ভাইয়া তামান্না আসতে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, মুখে হালকা ঈর্ষার ছাপ, চোখে মুগ্ধতা। তারপর হেসে বলল, এই বাড়িতে বউ হলে চকলেটের ক্ষেত জুটবে বুঝি? সাবিহা ফিসফিস করে বলল, তুমি তো তালহা ভাইয়ার বউ হচ্ছ, ও তো তোমাকে বললেই বলে মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া, মোটা হবে, চকলেট কি আর দেবে? তালহা ভুরু কুঁচকে বলল, আরে তুই চুপ কর তো সাবিহা। আরিশ তখন দরজার পাশে দাঁড়িয়ে ওরার মুখে আরেক টুকরো চকলেট পুড়ে দিয়ে একটু খোশ মেজাজে দাঁত বের করে বলল, বুঝলে না তো, ওরা আমার হামিংবার্ড, ও একটা চাইলে আমি 1000টা দেব, এটাই তো প্রেমের ইনভেস্টমেন্ট। সাবিহা হেসে ফেলল, এত ইনভেস্ট করে লাভ কি? আরিশ কপট গম্ভীর গলায় বলল, লাভ একটাই, ওরা আমার দিকে তাকালে আমি বেঁচে থাকার কারণ খুঁজে পাই। ঘর জুড়ে হেসে উঠল সবাই। ওরা তখন চুপচাপ দাঁড়িয়ে মুখ নামিয়ে রাখলো, মনে মনে ভাবছে, এই মানুষটা আমাকে যতটা ভালোবাসে আমি কি সত্যি তাকে বুঝে উঠেছি? সবাই যখন চকলেট নিয়ে হাসি ঠাট্টায় ব্যস্ত, তখন চুপচাপ সরে গেল তামান্না। কারো চোখে চোখ না পড়েই সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল সে। চারপাশে নরম বাতাস, আকাশে হালকা মেঘ, তবু তামান্নার বুকের ভেতরটা ভারী লাগছে। ও চায়নি ঈর্ষা করতে, তবু পারল না নিজেকে সামলাতে। আরিশ যেভাবে ওরার দিকে তাকায়, যেভাবে একটার কথার ভেতরে 1000টা অনুভব ভরে দেয়, তামান্না মনে মনে জানে তালহার চোখে সে সেই উন্মাদনা কখনো দেখেনি। তালহা ভালো, স্থির, দায়িত্ববান, কিন্তু এমন পাগলামি তার মধ্যে নেই। টাকা পয়সা দামি উপহার নয়, তবে সব মেয়েছে আরিশের মতো একটা পাগলাটে পুরুষ জুটুক তার কপালে, যে পুরুষ বারবার তার জন্য পাগলামি করবে আর অনেক ভালোবাসবে। সিঁড়ির নিচ থেকে তালহার গলা ভেসে এলো, তামান্না। সে চুপ। বাতাসে চুল উড়ে পড়ছে মুখে, তাও সরালো না। তালহা ধীরে ধীরে উঠে এসে ছাদের এক কোণে ওকে দাঁড়িয়ে দেখল, গলায় একরাশ মায়া নিয়ে বলল, তুমি এমন চুপচাপ চলে এলে কেন তামু? তামান্না চোখ ফেরালো না, কেবল বলল, আমি শুধু দেখছিলাম কেউ কাউকে কতটা ভালোবাসতে পারে। তালহা একটু থমকে গেল, বুঝে ফেলল তামান্না কি বলতে চাইছে। তুমি কি ভেবেছ আমি তোমার জন্য এমন কিছু করব না? তার কণ্ঠে কোনো রাগ নেই, আছে কেবল নরম জিজ্ঞাসা। তামান্না এবার তাকালো, চোখে একটুখানি জল জমে উঠেছে। বিয়ে ঠিক হওয়ার আগে মাঝে মধ্যে ফুলের মালা গাজরা নিয়ে আসতে, কিন্তু এখন তালহা এবার এক ধরনের অনুতাপে ভিজে গেল। ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো। সরি তামান্না ভাটিয়া, ইদানিং কাজের চাপে সব ভুলে যাই। শোনো, সবাই তো একরকম হয় না বলো? আমি এত পরিশ্রম করছি কার জন্য? আমাদের ভবিষ্যতের কথা ভেবেই তো, নাকি? তামান্না ঠোঁট কামড়ে নিচে তাকালো। তালহা হাত বাড়িয়ে ওর হাত ধরল, ফের বলল,
তারপরও আই এম সরি, তোমার দিকে বেখালি হয়ে যাওয়ার কারণে। আজকের পর থেকে আর কখনো এমন ভুল হবে না, প্রমিস। তালহা দুহাতে নিজের কান ধরে বলল। এবার তামান্নার অভিমান পুষে রাখতে পারল না, হেসে ফেলল। থাক, আর কান ধরতে হবে না, এরপর থেকে যেন কথাগুলো মনে থাকে। তালহা খুশিতে তামান্নাকে আলতো করে বুকে জড়িয়ে ধরল। লজ্জায় লজ্জাবতী পাতার মতো নুয়ে গেল সে। 100 বার মনে থাকবে। এখন চলো নিচে যাই। শোনো, তোমাকে চকলেট কিনে দেব না, চকলেট ফ্যাক্টরি কিনে দেব। খুশি? আমি ভাবির মতো চকলেট পাগল নেই তালহা ভাই। আমার ফুল চাই, সাথে কাঁচের রেশমি চুড়ি। তামান্নাকে শক্ত করে জড়িয়ে ধরে সিবুকে হাত রেখে তাকালো তালহা। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসির রেখা। তামান্না ভুরু উঁচিয়ে শুধালো, কি হলো, এখন হবে? তালহা খুব ধীরে তামান্নার ঠোঁটের দিকে এগোতে লাগলো। তালহার মতিগতি বুঝতে অসুবিধা হলো না তামান্নার। লজ্জায় অস্বস্তিতে এক প্রকার লাফালাফি জুড়ে বসল সে। খবরদার, এটা করবে না তুমি। এটাই করব। মিস তামান্না ভাটিয়া, আরও ডাকো ভাইয়া। না না, আর কখনো ভাইয়া বলে ডাকবো না। শিওর? হ্যাঁ হ্যাঁ। তালহা হাসতে হাসতে তামান্নাকে ছেড়ে দিল। তামান্না যেন হাফ ছেড়ে বাঁচল। রাতের খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গিয়েছে। তবে আরিশ আজ ওরাকে নিয়ে ছাদে যাবে বলে ঠিক করেছে। ভদ্রলোক প্রায়শই খেয়াল করেছে তালহা তামান্নার সাথে ছাদে সময় কাটায়, হয়তো ওরারও ভালো লাগবে বলেই সেই প্রয়াস। আজ যে হঠাৎ ছাদে যাবেন বললেন? হাতে হাত রেখে সিঁড়ি বেয়ে উঠছে দুজন। আরিশের পরনে কালো রঙের টি শার্ট আর সাথে ট্রাউজার। ওরা বেগুনি রঙের শাড়ি পরে আছে, চুলগুলো খোপা করা। এমনি? আচ্ছা, বুঝলাম। মুচকি হাসল আরিশ। ওরার হাত ধরে ধীরে ধীরে ছাদে উঠল সে। ছাদে তখন হালকা বাতাস বইছে। চারদিকে নরম আলো ছড়াচ্ছে বৈদ্যুতিক বাতিগুলো। দূরের আকাশটা ছিল নীলসে কালো। জ্যোৎস্না দেখা যায় ঠিক, কিন্তু অসংখ্য তারা যেন ঝিকিমিকি করছে নীরব আনন্দে। ছাদে পা রাখতেই চোখে পড়ল তালহা গিটার হাতে দাঁড়িয়ে, যেন ঠিক তখনই গান শুরু করবে। তার সামনে তামান্না বসে আছে চুপচাপ, চোখে মুখে প্রশান্তির ছায়া। আরিশ আর ওরাকে দেখে তামান্না আনন্দে চমকে উঠল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল, ঠোঁটে হাসি। ভাবি, আপনারা ছাদে এসেছেন? হ্যাঁ, এলাম। তোমাদের ভাইয়া নিয়ে এলো। কথাটা বেশ গর্ব করে বলল ওরা। আরিশ ওরার ভালো লাগার কারণ বুঝতে পারছে। তালহার থেকে গিটারটা নিজের হাতে নিয়ে বলল সে, কত বছর গিটার ধরেনি। তালহার চোখ ছলছল করছে। ছোট থেকে আরিশকে কখনো এভাবে স্বাভাবিক হতে দেখেনি সে। ওরা অবাক হচ্ছে আরিশের গিটার বাজানোর চেষ্টা দেখে। তুমি চেষ্টা করলে বাজাতে পারবে ভাইয়া। মুচকি হাসল আরিশ। কয়েকবার চেষ্টা করতে সুর এলো তাতে। ওরার ভীষণ আনন্দ লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো সে। এই গানটা তোমার জন্য আমার হামিংবার্ড। ওরার মুখ থেকে কোনো কথা বের হলো না। তিনজনে আরিশের গান শোনার জন্য চুপ করে রইল। ওরার বুকে ভেতর কেমন ডিপ ডিপ করছে। আরিশ গান শুরু করলো। তার দৃষ্টিতে কেবল ওরা। যখন অরূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়। যখন অরূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে। আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। গান শেষে ওরা নিঃশব্দে সে জড়িয়ে ধরল আরিশকে। তালহা তামান্না হাততালি দিতে শুরু করেছে। আরিশ ওরার আচরণে এতটা খুশি হয়েছে যে তার চোখ ছলছল করছে। খুব সুন্দর হয়েছে রাগীভূত। থ্যাংক ইউ ডার্লিং। এবার তালহা শুরু কর, আমরা শুনি। তালহা বলল, হ্যাঁ অবশ্যই। আরিশের থেকে গিটারটা নিল সে। সবাই এবার তালহার গানের অপেক্ষায়। গান শুরু হলো। এভাবে সেই রাতে চারজনের মধ্যে একটা সুন্দর সময় কাটতে লাগলো। নয়নার দিনগুলো এখন আর ক্যালেন্ডারে জমে থাকা সংখ্যার মতো নয়। প্রতিটা দিন যেন এক একটা অনুপস্থিত চিঠি। পলাশের অভাবে নয়নার জীবনটা নিঃশব্দের অভ্যাস হয়ে গেছে। ভোরবেলায় ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার কোনো কারণ থাকে না। জানালার বাইরে পাখিরা ডাক দেয়, কিন্তু সেই ডাকগুলো তাকে আর জাগায় না। আগের মতো আর চুল বেঁধে আয়নায় দাঁড়িয়ে মুখ দেখে না সে। পলাশও কি একইভাবে মনে করে তাকে?
ও জানে না, তবে এটুকু জানে প্রতিদিন সে একটা মানুষকে মিস করে, যার সাথে কখনো ভালোবাসার কথা বলা হয়নি। কিশোরী মন সব কিছু নিয়ে খুব ভাবে। জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিকে সামলাতে বড্ড হিমশিম খাচ্ছে সে। আজকাল বিকেল হলেই নয়না ছাদে ওঠে, একা বসে থাকে সেখানে। মোবাইল হাতে নিয়ে হাজারবার সেই পুরনো নামটা সার্চ করে পলাশ। তবে পলাশের আইডি অ্যাক্টিভ নেই, দীর্ঘদিন কোনো পোস্ট নেই আইডিতে। পলাশের কি হয়েছে ভেবে কখনো চোখে জল আসে, আবার কখনো আসে না, কিন্তু বুকটা জলে ভিজে যায়। কেউ দেখে না, কেউ বোঝে না এই মেয়েটা কেমন করে একটানা একটা মানুষকে ভালোবেসে গেছে শুধু অপেক্ষার বিনিময়ে। বন্ধুরা জিজ্ঞেস করে, নয়না তুই এখনো পলাশ ভাইকে ভুলিসনি? সে হেসে বলে, ভুলে যাওয়ার জন্য তো কাউকে আগে সম্পূর্ণভাবে পাওয়া লাগে। রাতে নয়না যখন ঘুমাতে যায়, মাথার পাশে পলাশের দেয়া সেই চিঠি রাখে। ভাজে ভাজে সে চিঠির কালি ফ্যাকাশে হয়ে যেতে শুরু করেছে, তবু সে পড়ে প্রতিদিন পলাশের লেখা সেই কথাগুলো। আসসালামু আলাইকুম। আত্মীয়র বাড়ি যাওয়ার কারণে আমি কিছুটা ইরেগুলার হয়ে পড়েছি গল্প দিতে। আজকে থেকে ইনশাল্লাহ সব গল্প নিয়মিত পাবেন, তাই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আজকের পর্বটা কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।